সবাইকে আমন্ত্রণ। ক্লেমন বিয়ন্ড দ্য গ্যালারিতে হাজির হয়ে গেছি আপনাদের সামনে নতুন দিনের নতুন পর্ব নিয়ে। সঙ্গে আছি রেজওয়ানুজ্জামান। আজকে আমাদের অতিথি হয়ে আছেন ক্রিকেট বিশ্লেষক নাজমুল আবেদিন ফাহিম। স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। নাজমুল আবেদিনের সঙ্গে কথা বলবো, তার আগে দেশ বিদেশের খেলার সবশেষ খবরগুলো এক নজরে জানিয়ে দেব। আজকে কথা বলবো আমরা ক্রিকেট নিয়েই। বিশ্বকাপ এগিয়ে আসছে, তারও আগে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সিরিজ। আগামীকাল রাত 9:30 প্রথম ম্যাচ বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের 3 ম্যাচ টি-20 সিরিজের। সেই সিরিজকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে মাঠের অনুশীলন শুরু করেছে বাংলাদেশ। ব্যস্ততাও শুরু হয়ে গেছে। যুক্তরাষ্ট্রে বাংলাদেশ দলের ব্যস্ততা নিয়ে কথা বলবো। নাজমুল আবেদিন ফাহিম আছেন আমাদের সঙ্গে। আপনারাও চাইলে অংশ নিতে পারেন এই আয়োজনে। ফোন করতে হবে স্ক্রিনে দেখানো নম্বরগুলোতে। যে কোনো প্রশ্ন অথবা মতামত আমাদের সঙ্গে শেয়ার করতে পারেন। নাজমুল আবেদিন, আমরা বলছিলাম যে ব্যস্ততা শুরু হয়ে গেছে। প্রথমে একটু আমাদের ধাক্কা ছিল যে যুক্তরাষ্ট্রের হিউস্টনে ঝড় হয়েছে, টর্নেডো, এবং সেখানে 7 জন মারা গেছে। মিলিয়নের মতো মানুষ বিদ্যুতের বাইরে ছিল। এক ধরনের শঙ্কা ছিল যে মাঠে খেলা হবে সেই মাঠে যে অস্থায়ী স্থাপনাগুলো করা হয়েছিল সবই ভেঙে চুরে গিয়েছিল। সিরিজটা নিয়ে শঙ্কা ছিল, কিন্তু এখন রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় বাংলাদেশ দলকে অনুশীলন করতে দেখে মনে হচ্ছে যে সেই শঙ্কাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং অস্থায়ী স্থাপনা হয়তোবা এই 2 দিনে, গতকাল, তার আগের দিন কিংবা আজকে, এই 2-3 দিনে আসলে সম্ভব পুনরায় ঠিক করা। সুতরাং খেলা হবে বলেই আমরা ধারণা করছি। ধন্যবাদ। ডেফিনেটলি আমরা কিন্তু অনেকবার দেখেছি, বাংলাদেশের কথা বলি আমি, অনেক সময় হয়েছে ইন্টারন্যাশনাল যে কোনো টুর্নামেন্ট 15-20 বছর আগে বঙ্গবন্ধুর কথা যদি বলি, জি জি, যে শেষ মুহূর্তে অনেক কাজ বাকি, কিন্তু তারপর যখন খেলা যে মুহূর্তে শুরু হয় তার আগে থেকে সব একদম টিপটপ, সব ঠিক আছে। কেমন করে যদি হয়ে যায়, আর এটা আমেরিকা, আমার মনে হয় এখানে না হবার কোনো কারণ নেই। হয়তো কিছু দু একটা জায়গায় যোগ্যতা থাকতে পারে, বাট যেহেতু অনুশীলন শুরু হয়ে গেছে, সবাই প্রিপারেশন নেওয়া শুরু করেছে এবং ওয়েদার ভালো, খেলা যেটা ব্যাপারটা, মূল ব্যাপার যেটা, সেটা খেলতে দুই দলই আগ্রহী হবে, কারণ দুই দলের স্বার্থ জড়িত আছে। দুই দলের এটাই ফাইনাল প্রিপারেশন। হ্যাঁ, এটা কেউ মিস করতে চাইবে না। সো আমার ধারণা যে খেলাটা হবে, হয়তো সব কিছু হয়তো যেভাবে পরিকল্পনা করা হয়েছিল সেভাবে হয়তো হবে না, কিন্তু খেলাটা, মূল খেলা যেটা, সেটা হবে এবং সেটা খুব জরুরি হওয়াটা। যুক্তরাষ্ট্রে ক্রিকেট কিংবা যুক্তরাষ্ট্রে আসলে এইরকম টাইপ অফ ভেন্যুতে খেলা, যেখানে আসলে আগে ক্রিকেট স্টেডিয়াম ছিল না, একটা মাঠকে স্টেডিয়ামে রূপ দেওয়া। আমরা নিউ ইয়র্কের মাঠটাও জানি যে কয়েক মাসের মধ্যে আগেও পার্ক ছিল, সেই মাঠটাকে এখন একটা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে রূপ দিয়েছে, যেখানে ইন্ডিয়া পাকিস্তানের মতো ম্যাচও হবে। ক্রিকেট আসলে যুক্তরাষ্ট্রে খুব বেশি জনপ্রিয় না, আমি যদি বলি 3-4 নাম্বার খেলাতেও নেই। সেই জায়গাটায় ওয়ার্ল্ড কাপের মতো বড় আয়োজন এবং আগ্রহের দিক থেকে যুক্তরাষ্ট্রের মানুষের কেমন থাকবে? শুধু এই সিরিজ বলছি না, ওয়ার্ল্ড কাপটাকে কেন্দ্র করেও বলছি। একটা দিকে বোধ হয় স্লাইটলি আনফেয়ার, কারণ বিশ্বকাপের মতো এত বড় একটা টুর্নামেন্টে মূল জিনিসটা সম্পর্কে সবাই কিছুটা সন্দিহান, দ্বিধাদ্বন্দ্বে আছে। সেটা হচ্ছে উইকেট। এই উইকেটের উপর নির্ভর করে কিন্তু দল নির্বাচিত হবে। দলে পেস বলার বেশি থাকবে না, স্পিনার বেশি থাকবে। স্পিনার বেশি থাকলে কোন ধরনের স্পিনার বেশি থাকবে? পেস বলার হলেও শুধু গায়ের জোরে বল করে তাদেরই থাকবে, এখানে যারা খুব ভালো স্লোয়ার করতে পারে তাদের সব, এইসব নিয়ে কিন্তু সবাই একটা দ্বিধাদ্বন্দ্বে আছে। এখানে স্কোরিং, পার স্কোর কেমন হতে পারে? প্রথমে ব্যাটিং করা ঠিক হবে না দ্বিতীয়তে ব্যাটিং করা ঠিক হবে? সো এই যে বিষয়গুলো, এগুলো খেলে খেলে সবাইকে বোধহয় বুঝতে হবে। একটা পরীক্ষিত ভেন্যুতে, পরীক্ষিত মাঠে হলে এই পরিকল্পনাগুলো অনেক আগেই করে ফেলা যায়, অনেক শিওরিটি নিয়েই করে ফেলা যায় এবং সেটার প্রতিফলন মাঠেও দেখা যায়। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু কিছুটা ডাউট থেকে যাবে। সো এখানে বোধহয় একটা ব্যাপার আছে যে এত বড় একটা টুর্নামেন্টে এই 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 যে গ্যাপটা বোধহয় এক্সপেক্টেড না। এবং আপনি উইকেটের কথা বলেন, আমি আউটফিল্ডের কথা বলি। যে আমি শুনছিলাম যে নিউ ইয়র্কের মাঠটা 60 মিটার্স মাত্র, মানে যদি আমি অ্যাভারেজে চিন্তা করি, সে একদম ছোট মাঠ হিসেবেই আমরা গণ্য করতেই পারি। 60 মিটার্স তো যথেষ্ট ছোট, কারণ আমরা আইপিএলে অনেক মাঠে দেখেছি যেখানে হয়তো একদিকে 67, একদিকে 63, এটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে যে এদিক দিয়ে সবাই 6 মারার চেষ্টা করবে, অ্যাডভান্টেজ নেওয়ার চেষ্টা করবে। আর 60 মিটার কিন্তু নেহাইতে ছোট হয়ে যায় এই এখন যে ধরনের টি-20 ক্রিকেট হচ্ছে সেখানে। সো বলাররা দে উইল হ্যাভ এ টাফ টাইম, একদম নিঃসন্দেহে, কারণ যে বলটা হয়তো বাউন্ডারি লাইনে ক্যাচ হতে পারতো সেই বলটা অনায়াসে 6 হয়ে যাচ্ছে। সো বলারদের জন্য দুর্বিষহ দিনের অপেক্ষা করতে হবে। মানে এটা কি মানে ওয়ার্ল্ড কাপের জন্য কিংবা ক্রিকেটের জন্য ভালো, মানে দর্শকের পয়েন্ট অফ ভিউ থেকে এন্টারটেইনমেন্টের জন্য ভালো? আই ডোন্ট থিঙ্ক সো। মানে দর্শকরা বোধহয় এটা দেখতে চায় না যে একটা মিসিট, একটা এইজ,
সেটা 6 হয়ে গেছে, যেখানে বলার একটা ভালো বল করেছে সে কারণেই একটা এজ হয়েছে, সেটাও 6 হয়ে যাচ্ছে, কিংবা একটা মিসিট 6 হয়ে যাচ্ছে। দর্শকরা যায় ব্যাটের মাঝখানে বলটা লাগবে, যেখানে শৈল্পিক, তাহলে হয় কি শৈল্পিক ব্যাপারটা চলে আসে, সুন্দর একটা প্রপার স্ট্রোক, সেটা খেলেই 6টা হয়েছে। হ্যাঁ, 6 বেশি হোক এটি সবাই চায়, কিন্তু সেই শৈল্পিক ব্যাপারটা যেন থাকে, এটা বোধহয় দর্শকরা চায়। এই এবার বাংলাদেশের দিকে আসি, যে এই সব মানে নেগেটিভ বলি কিংবা আনসার্টেনিটি বলি কিংবা অ্যাডভান্টেজই বলি, ব্যাটারদের জন্য যে অ্যাডভান্টেজটা আমরা বললাম, বাংলাদেশের জন্য আসলে কোনটা কার্যকরী হবে এই সিরিজে কিংবা ওয়ার্ল্ড কাপে? আমি যদি বলি, বাংলাদেশ কি এর কোনোটা পক্ষে যাবে না বিপক্ষে যাবে? আমার মনে হয় এটা বাংলাদেশের পক্ষে যাবে, কারণ বাংলাদেশ তুলনামূলকভাবে একটু কম শক্তিশালী দল টি-20-তে। সেখানে হয়তো এই যে অনিশ্চয়তার ব্যাপারগুলো, এগুলি কাজে লাগানোর সুযোগ হয়তো বাংলাদেশ পেতে পারে। বিপক্ষ দল ঠিক হয় কি, পরিকল্পনা যেটা করার যে ব্যাপারটা, পরিকল্পনা আবারও বলি, পরিকল্পনা করতে গেলে যে বিষয়গুলিকে জানা দরকার, সেই বিষয়গুলো যেহেতু বিপক্ষ দল জানবে না সেভাবে পরিষ্কারভাবে, ওইভাবে পরিকল্পনা করাটাও মুশকিল হয়ে যাবে। সো এই কারণে সেটার অ্যাডভান্টেজ হয়তো রিলেটিভলি যারা একটু দুর্বল দল তারা হয়তো নিলেও নিতে পারে, কিছুটা অ্যাডভান্টেজ তাদের থাকবে। সেই পয়েন্ট অফ ভিউ থেকে হয়তো বাংলাদেশে কিছু অ্যাডভান্টেজ থাকবে। তারপরে হয়তো খেলাটা যখন শুরু হয়ে যায় তখন কিন্তু আস্তে আস্তে সবাই বুঝে যায়, এরা সবাই প্রফেশনাল ক্রিকেটার্স, এরা সবাই অভিজ্ঞ খেলোয়াড়। সো 2-4 ওভার বল হলে বুঝে যাবে উইকেটটা কেমন, কিংবা একটা ম্যাচ আগের দিন হয়েছে তখন ধারণা করা শুরু হয়ে যায় যে এই উইকেটের পেসটা এমন, সকাল বা নতুন বলে এমন হয়, পুরনো বলে এমন হয়, আউটফিল্ডার পেস এরকম, এত স্পিডে বল যায়। সো এইসব ব্যাপারগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায়, তখন আস্তে আস্তে পরিকল্পনা করাটাও সহজ হয়ে যায় যে কোনো দলের পক্ষে। ইউএসএ বাংলাদেশ সিরিজটা ওয়ার্ল্ড কাপের আগে বাংলাদেশও এক ধরনের আইডিয়া পাবে হয়তো বা আমেরিকার কন্ডিশন সম্পর্কে, মেইন মাঠে খেলাটা না হলেও, মানে যে মাঠে ওয়ার্ল্ড কাপ খেলা হবে সেই মাঠে না হলেও। কিন্তু এই সিরিজটা কি একটু ট্রিকি কিনা? আমরা জিম্বাবুয়ে সিরিজকে যেমন খুব একটা আইডিয়াল ভাবছিলাম না ওয়ার্ল্ড কাপের প্রিপারেশনের জন্য, ইউএসএ সিরিজটা থেকে আসলে পজিটিভ না নেগেটিভ? আমার প্রশ্নটা এটাই, যে একটা হতে পারে যে বাংলাদেশ জিতলে কনফিডেন্ট বেশি হয়ে যেতে পারে, হেরে গেলে কনফিডেন্টটা ডাউন হয়ে যেতে পারে, মানে দুই জায়গাটাই ট্রিকি এই কারণে যে জিম্বাবুয়ে সিরিজটাকে আমরা কাজে লাগিয়ে দিই। জিম্বাবুয়ে সিরিজে আমরা যদি সাহসী হতাম, ফলাফল যাই হোক না কেন, আমরা যদি সাহসী হতাম, নিজেদের সম্পর্কে আরও স্বচ্ছ ধারণা থাকতো আমাদের। আমরা যেহেতু হতে পারিনি, আমরা 4-1 সিরিজটা জিতলেও যতটা বুক ফুলিয়ে চলার কথা সেটা কিন্তু আমরা করতে পারছি না। ভেতরে ভেতরে কিছুটা অনিশ্চয়তা নিজেদের মধ্যে আছে, কিন্তু এটা পরিষ্কার করে যদি আমরা যেতে পারতাম খুব ভালো হতো। আমাদের এখনও কিন্তু এই আমেরিকান এই সিরিজটায় কে একটু ফর্মে আসতে পারলো কি না, একটু দেখি একে এখানে দিব না ওখানে দিব, এই বিষয়গুলি রয়ে গেছে কিন্তু, যেটা থাকা উচিত ছিল না। গত বিশ্বকাপে কিন্তু আমরা দেখেছি কিন্তু কি হবে না হবে, ফার্স্ট 11টা এমন হবে কিনা, এখানে খেলবে না ওখানে খেলবে, এই বিষয়গুলি এখনও রয়ে গেছে কিন্তু আমাদের দলে। সো এইগুলি কাঙ্ক্ষিত না, আরও অনেক অনেক সেটেলড একটা দল হয়ে যাওয়া উচিত ছিল বাই দিস টাইম। সেটা না হওয়াতে কিছুটা যেইভাবে ইমিডিয়েটলি বিশ্বকাপের আগে যে সিরিজটা হচ্ছে, যেই মানসিকতা নিয়ে খেলার কথা, সেইটা হয়তো আমরা সেখানে থাকবো না, কিছুটা ওই সব বিষয়গুলো চলে আসবে। ফাইনাল প্রিপারেশন বলতে যেটা বোঝায়, কিছুটা দলটা কেমন হবে, কে এদিক খেলবে কে ওদিকে খেলবে, ওই অনিশ্চয়তাগুলি দূর করার একটা চিন্তা থাকবে। সো গেলাম খেললাম ম্যাচ জয় করার জন্য, সেই ব্যাপারটা 100% সেখানে থাকবে না, হলে খুব ভালো হতো। মানে হলে খুব ভালো হতো। এবং আপনি দলের কথা বলেন আনসার্টেনিটি, আমার ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা মনে হচ্ছে যে একটা সময় আমাদের মনে হয়েছে যে এতগুলো পেস বোলার কেন আমরা নিয়ে গেলাম, আমাদের একটা ব্যাকআপ ব্যাটার ছিল না। ওয়ানডে ওয়ার্ল্ড কাপের কথা বলছি, তার আগে টি-20 ওয়ার্ল্ড কাপের কথা আপনি বলছেন যে অনেকগুলো ওপেনার নিয়ে গিয়েছিলাম আমরা একটা ওয়ার্ল্ড কাপে। মানে এই কম্বিনেশনটাকে আসলে আমরা কোনো ফর্মেটে কি এখনো খুঁজে পাচ্ছি না। হয় কি, সব দিকে তো অ্যাকচুয়ালি হবে না, খেলা তো 15 জন। আমরা যদি মনে করি আমরা পেসটাকেও খুব শক্তিশালী করতে চাই, স্পিনটাকেও খুব শক্তিশালী করতে চাই, আবার ওদিকে এই 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 গোত্রে ব্যাটসম্যানরা যথেষ্ট ভালো খেলছে না, সো ওখানে একটা এক্সট্রা ব্যাটসম্যান রাখতে চাই, এটা করতে গিয়ে কিন্তু যেমন আমরা এখন দেখছি মিডল অর্ডারে একেবারে যতগুলি জায়গা আছে ঠিক ততগুলি ব্যাটসম্যান আছে, কিন্তু এক্সট্রা কেউ নেই। কিন্তু ইনকেস কেউ যদি ফর্মে না থাকে, ইনকেস কেউ যদি ভালো খেলতে না পারে, সেখানে যে পরিবর্তন যদি করতে হয়, কি করতে হবে আমাদের, ওই টপ অর্ডার থেকে কাউকে নিয়ে সেখানে মেক আপ করতে হবে, উইচ ইজ নট ডিজায়ারেবল। সো আমার মনে হয় এখানে কিছু কিছু বোল্ড এবং ব্লান্ট ডিসিশন নেওয়া উচিত। এগুলোতে রিস্ক থাকবেই। আমরা কি কোনো জায়গায় একজনকে কম নিয়ে এখানে বাড়িয়ে দিতে পারতাম কিনা? সেটা তো একটা আছেই, কারণ হলো যে এটা কখনো স্যাটিসফাইড করা যাবে না। এখন যেমন সাইফুদ্দিনকে না নেওয়াতে অনেকেই হয়তো নির্বাচকদের সমালোচনা করছেন, আবার সাইফুদ্দিনকে নিতে হলে কাউকে না কাউকে বাদ দিতে হলো, তখন আরেক ধরনের সমালোচনা আসতো, সেটা আরেক ধরনের আলোচনা। কিন্তু আমি বলছি যে বোল্ড ডিসিশনটা আসলে কোন জায়গায় আপনি দেখতে চান, কেমন?
না বোল্ড বলতে আমি বলছি, যেমন আমরা এখন 4 জন স্পিনার নিয়ে গিয়েছি, আবার ওদিকে 4 জন পেসারও 4 জন পেসার নিয়ে গেছি, কিন্তু সো স্পিন পেস দুটোকে আমরা সমান গুরুত্ব দেওয়ার চেষ্টা করছি, কিন্তু এটা সম্ভব হবে না কিন্তু। সো এটা এটা যদি আমরা করতে চাই, এটা করতে গেলে সবখানে কিছু কিছু টানটানি থেকে যাবে কিন্তু। সো এই কারণেই হয়তো ব্যাটিংয়ে আমাদের যা একজন এক্সট্রা ব্যাটার দরকার ছিল ওখানে, সেটা আমরা হয়তো পারিনি, কিংবা আর একটু পেস বোলিংকে শক্তিশালী করা যায় কিনা সেটাও করতে পারিনি। সো নট নেসেসারিলি আমি যেটা বলছি সেটাই ঠিক, কিন্তু এই যে 4 জন বা যা আছে এটারও একটা যুক্তি আছে, কিন্তু এটারও নিশ্চয়ই একটা যুক্তি, এই একটা যুক্তি দিয়েই কিন্তু সিলেক্টর এটা সিলেক্ট করেছে, কিন্তু তারপরে এই কথাগুলো আসতে পারে কিন্তু এখানে এইভাবে না করে ওভাবে করা যেত, ওভাবে না করে ওখানে করা, এটা এটা এন্ডলেস একটা ডিসকাশন কিন্তু এটা। অবশ্যই। এবং মানে আরেকটা জিনিস যে টি-20তে বোলাররাই কি ম্যাচ জেতাতে পারে কিনা, মানে আমরা টেস্টে তো বলি যে 20 উইকেট নেওয়ার কথা, কিন্তু টি-20তেও কিন্তু বোলারদের ভূমিকাটা বড় থাকে কিনা, যারা অবশ্যই যারা ডিফারেন্ট ক্রিয়েট করে দিবে। অনেক সময় মনে করা হয় কি ব্যাটিংটা আমি অনেক ভালো করি, স্ট্রং করি, সো দ্যাট বিপক্ষ দল যত রানই করুক না কেন আমরা সেটা করে ফেলবো। যেটা হয় যে সে কারণে বোলিংটাকে একটু দুর্বল করে ফেলা হয়। ঠিক আছে, এক্সট্রা ব্যাটসম্যান রাখলাম, একজন একটু ব্যাটিং বোলিং করতে পারে তাকেও রাখলাম, কারণ ব্যাটিংটা কাজে লাগবে, তাতে বোলিংটা দুর্বল হয়ে যায়। তাতে যেখানে 170 রানে একটা দলকে আটকে রাখা যেত, ওই দুর্বল বোলিং কারণে সেটা 190 রানে চলে যায়। কিন্তু আমি তখন কিন্তু ওই এক্সট্রা 3টে ব্যাটসম্যান নিয়ে কিন্তু এটা করা যায় না কিন্তু। সো ইটস ভেরি ইম্পর্টেন্ট বোলিং শক্তিটাকে ঠিক রাখা। 20টা ওভার যেন আমি খুব ভালোভাবে করতে পারি, এবং আমার পক্ষে যতটুকু সম্ভব, যতটুকু কম রানের মধ্যে বিপক্ষ দলকে আটকে রাখা যায় সেই চেষ্টা করাটা, তাহলে হয়তো আমি 4 জন ব্যাটসম্যান নিয়েও সেটা করতে পারবো। কিন্তু অনেক সময় সেটা যদি মাত্রা ছাড়িয়ে যায়, আমি 10 জন ব্যাটসম্যান নিয়েও সেটা করতে পারবো না। সো ওই ব্যালেন্সটা খুব জরুরি। আমরা ফিরবো আপনার কাছে নাজমুল আবেদিন। একটা ছোট ফোন আছে আমাদের, ফোন নিতে চাই দর্শকের, ফোন নিতে তারপরে আপনার কাছে ফিরে আসবো। দর্শক পরিচয় জানিয়ে প্রশ্ন অথবা মতামত জানাবেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমার প্রশ্নটা হচ্ছে যে একজন জি প্লেয়ার সাইফুদ্দিনকে বসিয়ে রাখা, তানভীর ইসলামকে সুযোগ দেওয়া, এটা খুব দুঃখজনক। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন, আমাদের দর্শকদের উদ্দেশ্যে একটু বলুন। আচ্ছা, জি বুঝতে পেরেছি। আমরা সাইফুদ্দিনকে বসিয়ে রেখে তানজিম সাকিবকে সুযোগ দেওয়া, সেটা কিভাবে দেখছেন, এই বিষয়ে অনেক আলোচনা হয়েছে, নিশ্চয়ই নাজমুল আবেদিনের মতামত জানবো। আমরা কথা বলছিলাম যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যস্ততা নিয়ে। কাল থেকে টি-20 সিরিজ, যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রথমবার টি-20 সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের মাটিতে। 3 ম্যাচের এই সিরিজের প্রথম ম্যাচ রাত 9:30টায়। প্রস্তুতি শুরু হয়ে গেছে, প্র্যাকটিস শুরু করে দিয়েছে বাংলাদেশ দল টেক্সাসের হিউস্টনে। আমাদের সঙ্গে এই মুহূর্তে স্টুডিওতে আছেন নাজমুল আবেদিন ফাহিম, ক্রিকেট বিশ্লেষক। আমরা বিরতির আগে দর্শকের ফোন নিয়েছিলাম। এই প্রশ্ন দল ঘোষণার দিন থেকে এখন পর্যন্ত চলছে, ওয়ার্ল্ড কাপ শেষ পর্যন্ত আমার ধারণা চলবে, যে সফল হলেও আলোচনা চলবে, ব্যর্থ হলেও আলোচনা চলবে, কেন সাইফুদ্দিন নেই, কেন তানজিম হাসান সাকিব আছেন। আপনার মতামত আপনিও অনেক জায়গায় বলেছেন, তারপরে দর্শকের জন্য একটা ছোট্ট উত্তর দিতে পারেন। ছোট্ট করে বলি, আমার ব্যক্তিগতভাবে ছিল যে সাইফুদ্দিন মধ্যে দলে থাকবে এবং মূল 11 জনের মধ্যে থাকবে, প্লেইং 11-এ থাকবে। আমার ধারণা যে সিলেকশন কমিটিরও সেরকম একটা ধারণা ছিল, এবং সে কারণে কিন্তু ওর নামটা আইসিসি দিয়েছে। তার মানে কি, যেদিন জিম্বাবুয়ের খেলা শুরু হয়েছে সেই দিনও সে এই দলের একজন সদস্য ছিল, এবং সাইফুদ্দিনের যে ধরনের খেলোয়াড়, ওকে দলের বাইরে রেখে দল করার কোনো অর্থই হয় না। ও যদি দলের বাইরে রেখে ওকে করা হতো তাহলে দলে থাকতো না, ফার্স্ট 11-ও থাকবে সেভাবে। আমি একটু এক্সাম্পল দিই রবিন সিংয়ের। রবিন সিং ভারতীয় একজন খেলোয়াড় ছিল, না বোলিংয়ে মারাত্মক কিছু ছিল, না ব্যাটিংয়ে মারাত্মক কিছু ছিল। ওর স্ট্যাটটা আমি দেখলাম, কিন্তু 136টা ম্যাচ খেলেছে ওডিআই, টেস্ট খেলেছে মাত্র একটা, টি-20 খেলেছে মাত্র 2টা, ওগুলো বাদ দিলাম। 136টা ওডিআই খেলেছে। ওর ব্যাটিং অ্যাভারেজ হচ্ছে বিলো 26, বোলিংয়ে 65 বা 66 উইকেট পেয়েছে 136টা ম্যাচে। তো আমরা যে এরকম একটা ডাটা দেখে আমাদের মনে হতে পারে এটা আমার কেমন প্লেয়ার হলো, কিন্তু ভারতে এর চাইতে ভালো অলরাউন্ডার ছিল না তখন ওই সময়, এবং একটা অলরাউন্ডার দরকার ছিল, এখন কিন্তু হার্দিক পান্ডিয়া আছে, যার স্ট্যাটগুলি কিন্তু অনেক রিচ, কিন্তু তখন সেই ছিল কিন্তু সেরা। সো একজন টিমের ব্যালেন্স করার জন্য আপনার কিন্তু মনেই হবে 6-এর পরে বা 7-এর পর কিন্তু আর কিছুই নেই, আপনার মনে হবে কিন্তু 6 বা 7-এর পর কিন্তু কিছুই নেই, কিন্তু যখন একজন সাইফুদ্দিন ব্যাট নিয়ে মাঠে নামবে কিন্তু তখন আপনার মনে হবে কিন্তু এখনও আছে। এই যে ব্যালেন্সটা, এই দলকে এটা শক্তিশালী করে এবং ব্যালেন্সটা দেয়। কিন্তু মনে হতে পারে যে ও তো যথেষ্ট কিছু করেনি বা এখানে যথেষ্ট করেনি, ওখানে করেনি, কিন্তু এর চাইতে ভালো অপশন আপনার কাছে নেই, কিন্তু ভবিষ্যতে হয়তো হবে না। সেটাই, কিন্তু আপনার কাছে কি মনে হয় যে মাঠের পারফরমেন্সই তার বাদ পড়ার একমাত্র কারণ?
আমি জানি না, আমার মনে হয় মাঠের পারফরমেন্স তো আছেই, লাস্টের দু একটা ম্যাচও ভালো করেনি, বা ওর কাছ থেকে এক্সপেকটেশন যেমন ছিল, ওর যে ট্যাকটিক্স হওয়ার কথা ছিল, ইয়র্কার করবে ইত্যাদি ইত্যাদি, এইটাই এই বলছি, একটা জি। ব্যাপার আছে, ট্যাকটিক্যাল ব্যাপারগুলো আছে। এর বাইরে আরও কিছু আছে কিনা সেগুলো তো আমাদের পক্ষে জানা সম্ভব না। কিন্তু আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে ওই ট্যাকটিক্যালি ওই কাজগুলি করলো না দেখে ওকে আমরা বাদ দিয়ে দিব, এটা ঠিক। কারণ যে ওইটা করতে পারে সে অন্য কোনো কারণ হয়তো করেছে, এমন হতে পারে নতুন কিছু একটা করার চেষ্টা করছিল ও, ওইটা না করে আমি অন্য কোনো অল্টারনেটিভ নেই। কারণ একজন বলার নিশ্চয়ই চাইবে না, এক্সপেন্সিভ হতে চাইবে না। সো আমরা তো লিটন কুমার দাসকে সুযোগ দিয়েছি, দেয়নি? জি, হ্যাঁ, দিয়েছি। ও কিছুই করেনি, তারপর সুযোগ দিয়েছি। আমরা আস্থা রেখেছি যে এত ভালো খেলেছে, ও ফিরে আসলে কিন্তু দলের জন্য দারুণ হবে। সেই আস্থাটা বোধহয় আমরা এখানেও রাখতে পারতাম। বাট আমি জানি না আরও কোনো কারণ আছে কিনা, থাকতে পারে, আমি জানি না ভেতরে আরও কোনো কারণ আছে কিনা। বাট ওই কারণেই বলছি যে ব্যালেন্সটা খুব জরুরি। আমরা যদি পেস ওরিয়েন্টেড একটা দল নিয়ে মাঠে নামি, আমাদের মনেই হবে যে ওই জায়গাটায় বোধহয় একটু দুর্বল হয়ে গেছি আমরা। আচ্ছা, আমরা একটু যুক্তরাষ্ট্রে বাংলাদেশের ব্যস্ততা নিয়ে বলছিলাম। যুক্তরাষ্ট্রের কন্ডিশন এই মুহূর্তে এক এক জায়গায় এক এক রকম, ওদের বিভিন্ন দেশে। হিউস্টনের কথা আমরা শুনেছি যে প্রচণ্ড গরম, বাংলাদেশের মতোই আবহাওয়া। সকাল 9:30টার দিকে খেলা, মানে ওদের টাইমে যদি আমরা বলি, বাংলাদেশ রাত 9:30টায়। এই সময়টায় নর্মালি টি-20 আমরা খেলি না, মানে সেই জায়গাটায় কি আপনার মনে হয় যে একটু ডিফারেন্স কিছু হতে পারে, ওদের জন্য অ্যাডভান্টেজ হতে পারে যুক্তরাষ্ট্রের জন্য? হতে পারে। তবে আমরা ওয়েদার একই রকম যদি হয়ে থাকে, আমরা কিন্তু রিসেন্টলি আমাদের প্রায় বেশিরভাগ খেলোয়াড়ই প্রিমিয়ার লিগ ক্রিকেট, ঢাকা প্রিমিয়ার লিগ খেলেছে, এবং সকালে গিয়ে আর অনেক কষ্ট করে সকালে ঢাকার থেকে গিয়ে ট্রাভেল করে বিকেএসপিতে খেলাটা যে কী কঠিন সেটা যারা খেলে তারাই জানে। সো ওটা ওই অভিজ্ঞতা তাদের আছে। তবে টি-20তে, হ্যাঁ, টি-20 যে মুডটা সেটা সকালে আসবে কি না আমি নিশ্চিত নই। এটা একটু চ্যালেঞ্জিং হলেও হতে পারে। বাট আমি নিশ্চয়ই যে দলের সবাই মুখিয়ে আছে নিজেদের প্রিপারেশনের জন্য, ব্যাটে বলে করার জন্য, বা ভালো জায়গায় বল করার জন্য, বা উইকেটগুলি কেমন হয়, দলটা কেমন হয়, আমাদের অবস্থাটা এখন কি, সব বোঝার জন্য সবাই মুখিয়ে আছে। আমি নিশ্চিত যে বিশ্বকাপে যে 11 খেলবে সেটাই কি এই সিরিজে ফার্স্ট 11 হবে, নাকি এখানে পরীক্ষা নিরীক্ষা দিয়ে শুরু হবে? পরীক্ষা নিরীক্ষা যদি হয় তাহলে আমাদের প্রিপারেশনটা খুব ভালো হবে না আমার ধারণা। ওকে, আমার মনে হয় আমাদের মেনে নেওয়া উচিত যে আমরা রেজাল্ট যাই হোক বা হোক, আমরা বিশ্বকাপের কথা মাথায় রেখে এগুলি খেলি এবং মূল দল নিয়ে খেলি, হারি জিতি যাই হোক না কেন। কারণ এখানে হার জিতটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু ওখানে হার জিতটা ইম্পর্টেন্ট। দর্শক আছেন আমাদের সঙ্গে, আমরা ফোন নিতে চাই। পরিচয় জানিয়ে আপনার প্রশ্ন অথবা মতামত জানাবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার বাড়ি নিয়ামতপুর, করিমগঞ্জ, কিশোরগঞ্জ। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন। জি আমার আর একটা প্রশ্ন বা একটা মতামত ছিল। আমি তো জি জি কৃষক বলেন। মানুষ, মানে কথাগুলা ক্লিয়ার না হলেও একটু নিয়ে নিবেন আর কি। জি বলেন। মানে আমি চাচ্ছি যে এই মাহমুদুল্লাহকে ব্যাটিং এ যদি 3 বা 4 নিয়ে আসেন, আর লিটন দাস যেহেতু সে খারাপ করতেছে, ওকে 7 বা 8 নিয়ে নেন, তাহলে আমাদের জন্য অবশ্যই ভালো। আচ্ছা, ধন্যবাদ আপনার মতামতের জন্য। ধন্যবাদ। আমরা তো নিয়ে আসার কেউ না, আমরা নিয়ে আসতে পারবো না, আমরা শুনতে পারবো কিংবা আলোচনা বিশ্লেষণ করতে পারবো। মাহমুদুল্লাহকে 3-4-এ উঠিয়ে লিটন দাসকে 7-8-এ টেস্টে যেমনটা তিনি করে থাকেন, 7-8 না, উনি 6-7-এ টেস্টে ব্যাটিং করেন কিংবা 6-এ। না, মাহমুদুল্লাহ মনে হয় যে জায়গায় খেলছে, আবার মানে 5-6 ওরকম জায়গায় মাহমুদুল্লাহ খেলবে। ওই যে ডানহাতি বাহাতি এইসব ব্যাপার থাকবে, 5-6 জায়গায় খেলবে, এবং ওই জায়গাটাতে কিন্তু ও নিজেকে খুব ভালো এক্সপ্রেস করতে পারে। অনেক উপরে খেলালে কিন্তু যেটা হয় যে ইনিংস রিবিল করার যে একটা অভ্যাস, সেই অভ্যাস কিন্তু মাহমুদুল্লাহ সেভাবে নেই। টি-20তে বলছি আমি। কিন্তু একটা জায়গা থেকে হঠাৎ এক্সপ্লোড করার যে ব্যাপারটা, সেটা কিন্তু মাহমুদুল্লাহ দুর্দান্ত করছে আজকাল। তো আমরা মধ্যে ওই দায়িত্বটা ওকে দিতে পারি। আমাদের এখানে উপরে যারা আছে তাদেরকে ঘষে মেজে আরো একটু ভালো করা যায় কিনা সেই চেষ্টা করতে হবে। 4-এ তো তহিদুল্লাহ খেলছে, দুর্দান্ত খেলছে, ওখান থেকে আর তাকে change সরানোর করার কোনো সুযোগ নেই। কিন্তু তার উপরে যারা খেলছে তাদেরকে একটু ঘষে মেজে আর একটু বেটার করা যায় কিনা, যদি করা যায় তাহলে খুব ভালো। তবে উনি যেটা বলেছেন সেখানেও ওনার চিন্তাটা আমি বুঝছি, ওনার যুক্তি একটা আছে, অবশ্যই একটা আছে, যে যেখানে যে ভালো খেলছে তাকে একটু বেশি সুযোগ দেওয়া, ডেফিনেটলি ওটা দ্যাটস অলসো মেক সেন্স। ধন্যবাদ আপনাকে নাজমুল আবেদিন। আমাদের সময় শেষ, কালকে সিরিজ শুরু, আমরা নিশ্চয়ই আলোচনা করব আরও কালকেও। তবে বাংলাদেশ দলের জন্য শুভকামনা এখন থেকে এই সিরিজের জন্য, এবং বিশ্বকাপের জন্য লম্বা সময় কিন্তু এখনও বাকি এই সফরে। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই শেষ করছি।